আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সে বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর ওনারদের যে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনাই, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে গ্যানেড হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তার আপনারা তো প্রশ্ন করতে হয় কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর। তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলো আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলেও 2, 4, 5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায় তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন
কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার মর্ডার ভাইয়া দুই দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে আড়াই ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে, এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত এক সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবে, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভারতের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা একতরফা ইন্টারভিউ দিয়ে বলে দিলেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। এর আগেও কিন্তু কয়েকবার তিনি খুব উতলা হয়ে উঠেছিলেন। আমি কিন্তু সেই খবর আপনাদেরকে করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন, কিন্তু অজিত দোভাল এবং ডক্টর জয়শঙ্কর দুজনেই তাকে নিবৃত করেন এবং বলেন পরিস্থিতি কিছুটা আমাদের আয়ত্তে এলে তারপরেতে আপনাকে আমরা ফেরানোর ব্যবস্থা করব। এটা নিয়ে বারবার বারবার ওনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল, নিজের সঙ্গে নিজের মনের একটা যুদ্ধ চলছিল, বা দেহের সঙ্গে মনের। শেষ পর্যন্ত উনি তার মনের যে ভাষা,
সেটা এনডিটিভিতে কালকে প্রকাশ করে দিলেন যে তিনি এই বছরই ফিরবেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই উনি ফিরবেন, ওনার কপালে যাই থাকুন না কেন। এখন তার এই বক্তব্য ভারতবর্ষকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। ভারতবর্ষ যা ভেবেছিল, যেভাবে ভেবেছিল, এখন তার স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতবর্ষ কি করবে সেটা কালকে রাত্রিবেলা প্রচুর বৈঠক হয়েছে। এখন যখন একটা দেশের প্রধানমন্ত্রী স্বইচ্ছায়, আমাদের সর্বদলীয় বৈঠকে তার থাকার সিদ্ধান্ত হয়েছে, যতদিন ইচ্ছে উনি থাকতে পারেন, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা তার সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। উনি ওনার ইচ্ছে দেশে ফিরে যাবেন, এর মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। এটা ওনার ইচ্ছে, উনি দেশে ফিরে যাবেন, খুব ভালো কথা। আমরা তো কাউকে বন্দি করে রাখিনি। তো এখন ওনার যে এই যে স্টেটমেন্ট ভারতকে একটুখানি বিপদে ফেলেছে। কাল সারা রাত্রি, অনেক রাত অবধি এই নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে, আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকার ব্যাকডোর চ্যানেলে, সেনাবাহিনী যেমন ওয়াকারুজ্জামানকে, আমাদের ভারত সরকার তেমনি বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু যদি কিছু হয় তব তোমারা খেয়াল নেই, মানে তোমরা খুব একটা নিরাপদে থাকবে না, যেটা আমি লিখেছি। এখন দেখুন, এটা দুই রাষ্ট্রের ব্যাপার, দুটো প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। আমি ভাষা বলবো, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। সবকিছু পরিষ্কার বলা যায় না। এর মধ্যে আমি একটুখানি আগে উল্লেখ করে নিই, কেন ভারতবর্ষ এই মুহূর্তে ওনাকে ফেরাতে চাইছে না। তারপরে আবার এই প্রসঙ্গে আসবো, কারণ ওটা না হলে এইটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, শেষ অবধি ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই শেষ অবধি দেখেন না বলে পরে আপনারা কোশ্চেন ঠুকে দেন। শেষ অবধি দেখলে কিন্তু কোশ্চেন ঠোকার কোনো ব্যাপার থাকে না। আসি এবার আমাদের ক্রস বর্ডার। এতদিন কি হয়েছিল, জামাত সমস্ত এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, এই সমস্ত খোলা এরিয়াগুলোতে এখান থেকে ইনফিলট্রেট করাতো। এরাই এখানে এসে তৃণমূলকে ভোট দিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, এবছর যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সব বর্ডার লাইনগুলোতে, ভারতবর্ষের বর্ডার লাইনগুলোতে জামাত জিতেছে। এপার থেকে যত লোক গিয়েছে, জামাত এসছিল, তারা আবার বাংলাদেশে ঢুকেছে, ভারত থেকে ঢুকে ভোটটি দিয়ে আবার চলে এসছে। এখন তো উল্টো গঙ্গা বইছে, এখন লোক সব তাড়াচ্ছে। মালদা, মুর্শিদাবাদ খালি হয়ে গিয়েছে, উত্তর 24 পরগনা খালি হয়ে গিয়েছে, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গিয়েছে। আমাদের এখানে এমন অবস্থা, আমরা কাজের লোক পাচ্ছি না। তো যাই হোক, তো এই যে এখন জামাত একজোট হয়েছে এবং শক্তিশালী হয়েছে, 5 আগস্ট 2024 এই জামাত ওয়াকারুজ্জামানের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছিলেন ওয়াকার সাহেব এবং জামাত। 4 তারিখ খবর রাতে পায়, বা কখন পায় আমি জানি না, 4 তারিখ রাত্রিবেলা থেকে, তখন থেকে ভারত নিজের কাজ শুরু করে এবং 5 তারিখ ওনাকে দুপুরবেলার দিকে ভারতে, মানে সুস্থ শরীরে নিয়ে আসা হয়। এখন এই জামাত যারা আছে ওখানে, ভয় হচ্ছে জামাতকে।
এখন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা মানে বিভিন্ন জেলা স্তরে কথা বলেছেন, টেলিফোনিক ডিসকাশন করেছেন, ভিডিও ডিসকাশন করেছেন, তো হোয়াটসঅ্যাপে করে কথা বলেছেন, করে উনি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা আমার পাশে আছে। কিন্তু কতটা পাশে? যদি স্নাইপার চালানো হয়, যদি AK-47 একেবারে ব্রাশ ফায়ারিং হয়, তাহলে পরে কর্মীদের মধ্যেই হুড়োহুড়ি লেগে যাবে। তখন কে কাকে ঠেকাবে? এই অবস্থা যাতে না হয় তার জন্য ভারতবর্ষ একটা উল্টো স্রোতের দিকেই একটা প্ল্যান করেছে। সেটা ডিসক্লোজ করব না। যে প্ল্যানটা করেছে সেটা আমি ডিসক্লোজ করব না, কারণ এগুলো বলা যায় না। এটা আপনারা খুব সাধারণভাবেই বোঝেন। তো শেখ হাসিনা ঠিক করেছেন ডিসেম্বরে ফিরবেন, তো উনি ডিসেম্বরে ফিরবেন। এবার এই NDTV ওয়ার্ল্ডে যে ছাপাটা হয়েছে, সেই ছাপাটা সারা পৃথিবীতেও গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু মার্কো রুবিও এসেছিলেন, আপনাদের মনে আছে। প্রথমে কলকাতায় এসেছিলেন, তারপরে দিল্লি গেছিলেন। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিদের দেখা করে তারপরে দিল্লি গেছিলেন, গিয়ে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে দেখা করেন, মোদিজির সঙ্গে দেখা করেন। তখন তার সঙ্গে গেছিলেন সার্জিও গোর। তখনই ভারতবর্ষকে অফার দেওয়া হয় যে আমরা আপনাদের সাহায্য করবো বাংলাদেশ সুস্থিরতা আনার জন্য। ভারতবর্ষ বলেছিল আপনাদের দরকার নেই। দ্বিতীয়বার আবার যখন মার্কো রুবিও আসেন, তখন দ্বিতীয়বার আবার এই কথা উঠতে, তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনারাই তো গন্ডগোলটা পাকিয়েছেন, আপনারাই তো একটা সুস্থির রাষ্ট্রকে আপনারাই অস্থির করেছেন, আপনাদেরও ভরসা কি করে করি। এবার ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পাওয়ার পর, কারণ তিনি চাইছেন এই গুটিটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা গুটি, যেটা হচ্ছে ভারতের সফট কর্নার। ভারতকে যদি আয়ত্তে আনতে হয়, চীনকে যদি দূরে রাখতে হয়, তাহলে ভারতকে কাছে টানতে গেলে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারত যা চাইছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। তাই তার নির্দেশে 30 অথবা 1 তারিখে, 30শে জুন অথবা 1 জুলাই হয়তো মার্কো রুবিও আসছেন। তিনি নিশ্চয়ই এসে কিছু বলবেন। ভারতবর্ষের কি উত্তর হবে আমি জানি না, তবে সিকিউরিটি নিয়েই উত্তর হবে। কারণ শেখ হাসিনা খুব একরোখা মহিলা। 1988 সালে যখন ওই সমস্ত মানে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে তিনি যখন জোর করে দেশে ফেরেন, তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু আস্ত রাখবো না। ঠিক সেই ডায়লগটাই বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে, যদি তিনি সুরক্ষিত না থাকেন, তার প্রাণনাশের কোনো রকম ব্যাপার যদি দেখা দেয়, ভারতবর্ষ তুলে তো আনবেই, তারপরে আপনারা নিরাপদ থাকবেন না। এখন ধরুন, আপনারা তর্কের খাতিরে ধরুন, আমেরিকার সব থেকে বড় বন্ধুকে এখন ইসরায়েল। ইসরায়েল কি করছে? ইসরায়েল হামাস, হুতি, হিজবুল্লাহকে মেরে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে হামাস, হুতি, হিজবুল্লাহ 3 জনে মিলে এখন নেতানিয়াহুকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? থাকবেন না।
তিনি যদি পাকিস্তানের গোপন ডেরা থেকে যদি ওসামা বিন লাদেনকে একেবারে খুঁজে বার করে আনতে পারেন, মানে আমেরিকার সরকার তখন ওবামা ছিলেন, সারা রাত তিনি টেলিভিশনের সামনে বসে ওয়ার রুমে একদম পুরো অপারেশন সচক্ষে দেখেছেন। এই গত কিছুদিন আগে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন, কেউ কিছু করতে পারলো? ফলে বলেছি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যেটা আমেরিকান প্রেসিডেন্ট করতেন বা করেছেন, সেটা ভারতবর্ষও করবে। কি হবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু আধটু খবরাখবর পাই, সেই খবরগুলো আপনাদেরকে শেয়ার করি। কিন্তু যতটুকু বললাম তারই বিশ্লেষণ করুন, বিশ্লেষণ করলে আপনারা এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। একটি খুবই ইন্টারেস্টিং খবরটা আমার নজরে পড়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে তথাকথিত জুলাই যোদ্ধারা এবং তথাকথিত জুলাই যুদ্ধে নেতৃত্ব দেওয়া যারা দাবি করে, অর্থাৎ আরো সোজা বাংলায় আমি যদি বলি যে জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের পর যারা জুলাই ব্যবসায় নেমেছিল, তাদের শিরোমণি যারা, তাদের কর্মকাণ্ড এরই মধ্যে বহু বিতর্কের তৈরি করেছে। তারা কেউ আওয়ামী লীগ নেতাদের পালাতে দিয়ে টাকা খেয়েছেন, তারা কেউ আওয়ামী লীগ এমপিদের পালাতে দিয়ে টাকা খেয়েছেন, তারা কেউ আওয়ামী লীগ নেতা এমপিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সেভ করতে গিয়ে টাকা খেয়েছেন। মানে যে যেভাবে পেরেছে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে। এবং যখন বাংলাদেশে খবরটা খুব জোরালো হয়েছে, দৃশ্যমান দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসতে পারেন, শেখ হাসিনা ঘোষণা করছেন তিনি চলতি বছরে ফিরে আসবেন, তার নেতাকর্মীরা ফিরে আসবে, আওয়ামী লীগ রাজপথে মোটামুটি নেমেই গেছে বলা যায়, এবং আওয়ামী লীগকে যে ধ্বংস করা যাবে না, তখন সেই জুলাই যোদ্ধাদের পিলে যে চমকে উঠেছে সেটা মোটামুটি পরিষ্কার। এবং এটা পরিষ্কার ওই জুলাইয়ের মাস্টারমাইন্ড খ্যাত, যাকে কিনা পরে অস্বীকার করা হয়েছে যে ইউনূস তাকে মাস্টারমাইন্ড বলে নাই, মাহফুজ আলমের কথা আরো স্পষ্ট যে তারা টার্গেট হবেন, হ্যান তেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এরা হাপিত্তিশ করছে যে তাদের উপর গুপ্ত আক্রমণ হবে। এই সিচুয়েশনের মধ্যে খবরটা নিশ্চিতভাবেই ইন্টারেস্টিং, কারণ এই জুলাই যোদ্ধাদের মধ্যে আলোচিত দুইজন ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাবেন। এর চেয়ে আর মজার কোনো খবর হতে পারে যেখানে ছাত্রলীগের নাম শুনলেই তারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেন? খবরটা হচ্ছে এরকম যে আপনার মৌলভীবাজারের রাজনগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দুই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের উপস্থিতি নিয়ে এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমেদের, মাসুক নামে পরিচিত, বাসায় যান নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম। মাসুদ আহমেদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমেদ পরিচিত ছিলেন বলেও জানা যায়। তবে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের ওই সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই যে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীরা, তাদের কাছে ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন আর তার সাথে আওয়ামী লীগ এর কোনোটার সঙ্গেই যায় না। তারা আওয়ামী লীগ শুনলেই মনে করেন যে এরা এত বেশি রকম একটা পিলে চমকানো অবস্থায় চলে, কারণ তারা জানে, আমরা এর আগে আপনাদেরকে অনেকবার আমরা বলেছি যে আওয়ামী লীগ জানে এই যে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীরা এরা যদি থাকে তাহলে আওয়ামী লীগের জন্য জীবন মরণ সংকট। আবার সার্জিস আলমরাও জানে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তাদের জন্য এবং সেই সারা দেশে ধরেন ১-২ হাজার যেই জুলাই ব্যবসায়ীরা, এই জুলাই ব্যবসায়ীদের জন্য এটা একটা জীবন মরণ সংকট। কারণ তারা রাজনীতিটাই করেছে। আমি আজকে থেকে বছরখানেক আগে থেকে আপনাদেরকে বলি, এই সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারী বা এই যে তথাকথিত জুলাই যোদ্ধা যারা,
এদের রাজনীতির পুঁজি হলো আওয়ামী লীগকে গালিগালাজ, আওয়ামী লীগ বিরোধিতা করা, শেখ হাসিনাকে ইন্ডিয়ায় ফেলে রাখা। শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তাহলে এদের রাজনীতি শেষ, এদের আর রাজনীতির কোনো টাইম থাকবে না, রাজনীতির কোনো ইস্যুই পাবে না। কারণ তারা জনগণের কোনো সাবজেক্ট নিয়ে বা নির্দিষ্ট কোনো একটা আদর্শ নিয়ে রাজনীতি করে নাই, রাজনীতি করেছে ধান্দাপানির রাজনীতি, নিজেরা প্রত্যেকে ফুলে পেঁপে উঠেছে। এখন তলে তলে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কি একটা কানেকশন করার জন্য যান প্রাণের চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য সংসদে প্রশংসিত হয়েছে। তিনি জামাতকে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলেছেন। আমার প্রশ্ন, জামাত যদি ৭১-এ তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়, তাহলে কি জামাতকে নিয়ে আমাদের যে সমস্যা আছে তা মিটে যাবে? দেখুন, এই আলোচনাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সমর্থক এবং মুক্তিযুদ্ধের মূলধারার পক্ষে তরুণ প্রজন্ম যারা ছাত্রলীগ করে বা অন্যান্য ছাত্র সংগঠন করে, ভবিষ্যতে রাষ্ট্রের এমপি মন্ত্রী এসব হবে, তাদের এই জিনিসগুলো বোঝার খুব দরকার। সেই জন্য আমি এই আলোচনাটা করছি। জামায়াত ৭১-এর জন্য ক্ষমা চাক, এটা কিন্তু আওয়ামী লীগেরও এজেন্ডা। আপনি দেখবেন আওয়ামী লীগের নেতারা এটা বক্তৃতা বিবৃতিতে প্রায় বলতো যে তারা তো ৭১-এর জন্য ক্ষমা চায়নি। এটা আওয়ামী লীগের এই জায়গায় চিন্তাটা প্রসারিত করার সুযোগ ছিল, কিন্তু আমরা সেটা করিনি। আসলে জামাত ৭১-এর জন্য ক্ষমা চায়নি এই ধরনের একটা বক্তৃতা দেয়া বা এই ধরনের বক্তৃতা দিয়ে রাজনীতি করা তো সহজ, কিন্তু জামাতের যে বিধ্বংসী, যে ধ্বংসাত্মক, ইতিহাস বিমুখ, সভ্যতা বিরোধী যে তাদের যে মূল্যবোধ, সেটাকে রাজনৈতিকভাবে পরাজিত করা, সেটার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে শিক্ষিত করা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। সেই দিকে কিন্তু আওয়ামী লীগকে ভবিষ্যতে নজর দিতে হবে। জামাত মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাইলেই যে জামাতকে নিয়ে আমাদের সমস্যা কমার চেয়ে বাড়তে পারে, এর একটা বড় উদাহরণ হলো এবি পার্টি। আমরা জানি এবি পার্টি তৈরি হয়েছিল অনেকটা সরকারের পৃষ্ঠপোষকতায়, বা ডিজিএফআই এতে জড়িত ছিল বলে বলা হয়। কি দেখানো হয়েছিল, কেন এবি পার্টি তৈরি হচ্ছিল? তারা বলছিল যে আমরা তো তরুণ প্রজন্ম, জামাতের সমর্থক, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমরা কেন আমাদের পিতামাতাদের যুদ্ধাপরাধের দায়ভার বহন করব? এইটা বলে কিন্তু এবি পার্টি তৈরি হয়েছিল, আপনাদের স্মরণ আছে কিনা? সেই এবি পার্টির এই যে আপনি ফুয়াদকে দেখেন, ফুয়াদ একা যে বিষ ঢালতে পারে, অর্থাৎ যে পরিমাণ সাম্প্রদায়িক ঘৃণা, হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, এই ছেলে একা যে পরিমাণ ঘৃণা প্রডিউস করতে পারে, এটা কিন্তু জামাতের সিনিয়র নেতারা ১০-১২ জন মিলেও পারতো না। এবং যাদেরকে আমরা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েছি, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী, চিন্তা করেন তো, এরা ৪ জন মিলে কি একটা ফুয়াদের সমান হবে? বিদ্বেষ ছড়ানোতে, ঘৃণা ছড়ানোতে একটা মাসুদের সমান হবে? হবে না। অথচ এবি পার্টি তারা কিন্তু বলে যে তারা জামাত যেমন জামাতও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলে, ক্ষমা চায় না। এবি পার্টি আরো বেশি মনে হয় যে তারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধকে ওন করে। তারপর বক্তৃতা দেয়া শুরু করে ওই যে আপনার এই যেসব ফুয়াদ এবং এইসব আরো যারা পরিচিত চরমপন্থীরা আছে, যে ৭১-এর লাখ লাখ শহীদ, ২৪-এর লাখ লাখ শহীদ, দেখবেন এইভাবে এই যে প্রবঞ্চনা তারা করে বাংলাদেশের মানুষের সাথে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তা অগভীর হওয়াতে তারা এটা সহজ একটা সমাধান হিসাবে দেখে যে জামাত মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য একটা ক্ষমা চাইলেই বুঝি বাংলাদেশের তাদের আর কোনো সমস্যা থাকে না, তারা বাংলাদেশে সহি হয়ে গেল, এখন তারা বাংলাদেশে রাজনীতি করবে এবং তারা যা করছে তাই করবে। আসলে কি তাই? আমি তো মনে করি যে জামাত যেই ধরনের কৌশলী একটা রাজনৈতিক দল, জামাত যেভাবে দেখেন ২ জন হিন্দু নিযুক্ত করতে পেরেছে, পিনাকি এবং গৌতম, এবং নামগুলোও দেখেন, এই যে পিনাকি গৌতম,
হিন্দুদেরও কিছু সেকুলার নাম থাকে, এগুলো কিন্তু একেবারে প্রকৃত হিন্দু নাম। এমন মানুষকে কিন্তু জামাত আপনার তাদের দলের পক্ষে ভিড়িয়েছে। অবশ্য যে এই পিনাকি গৌতম সম্পর্কে কেউ কেউ বলে যে এরা আবার ভারতীয় এজেন্টও বটে, সেটা হলে তো আমি খুশি। বিশেষ করে পিনাকি যদি ভারতীয় এজেন্ট ইত্যাদি হয়ে যদি মাহমুদুর রহমানের মতো চরমপন্থী, তারপরে ইলিয়াসের মতো চরমপন্থীর ভিতর ঢুকতে পারে, এইটা বলবো যে পিনাকির একটা বড় সাফল্য। ভবিষ্যতে যদি এই ধরনের কিছু প্রকাশ পায়, অবশ্যই পিনাকি আমাদের কাছে বাহবা পাবে। কিন্তু যতক্ষণ আমরা সেটা না জানছি, সেটা তো আমরা বলতে পারছি না। আমরা যেটা দেখছি যে পিনাকি গৌতম এরা জামাতের হয়ে বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে 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 উস্কানি সেগুলা দেয়, এবং হিন্দুদের তারা সবচেয়ে বেশি ক্ষতি করে, এবং আমাদের অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ জামাতের হয়ে যখন হিন্দু কথা বলে, তখন সেগুলা কিন্তু মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়, অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। এই যে জামাত এত কৌশলী একটা দল, তারা কেন এখন পর্যন্ত এই যে আমাদের এই আওয়ামী লীগের অগভীর চিন্তার মানুষগুলোর ডাকে সাড়া দিয়ে, কিংবা বিএনপি নেতা মির্জা ফখরুলের ডাকে সাড়া দিয়ে, দেখেন জামাতের ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে বেশি জামাত প্রীতি করতো এইরকম লোকজন কিন্তু জড়িত ছিল। জাফরুল্লাহ চৌধুরীর কথা মনে আছে, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দানকারী। সে কিন্তু বলতো যে জামাত এখনো ক্ষমা চায় নাই, যেন জামাত ক্ষমা চাইলেই 7 খুন মাফ হয়ে যায়। এবং জামাত কেন ক্ষমা চায় না, এটা আমার কাছে একটা রহস্য। ওরা যেভাবে যে কৌশলে হিন্দু নিয়োগ করেছে, সেই কৌশলে তারা কিন্তু ক্ষমা চেয়েও ফেলতে পারত, তারা তো সহি হয়ে যেতে পারত, তাতে কি আমাদের সমস্যার সমাধান হয়ে যেত? জামাত 71-এ যে যুদ্ধাপরাধ করেছে, জামাত ক্ষমা চায়নি, এগুলো আসলে আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এমনকি তার যুদ্ধাপরাধও আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি জানি জামাত কত বড় অপরাধ করেছে 71-এ, সেখানে তো তাকে আমরা পরাজিত করতে পেরেছিলাম। যেই জামাত অস্ত্র হাতে 71-এ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছিল, সেই জামাতকে তো পরাজিত করা সম্ভব হয়েছিল, ফিজিক্যাল জামাতটাকে, এবং তারা নিয়াজির হাত ধরে কিন্তু ক্ষমা চেয়েছিল। কিন্তু যেই জামাত আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শ লালন করে, সেই জামাতের গায়ে তো আমরা কখনো ফুলের টোকাও দিতে পারিনি। বরঞ্চ আমরা এটা এখন দেখছি যে বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর থেকে কিংবা 26শে মার্চ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই দলগুলো শাসন করেছে। এই দলগুলো বাংলাদেশের সরকারে শাসন করেছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু জামাত 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আপনার সাংস্কৃতিক ক্ষেত্র বলুন, কিংবা চিন্তার ক্ষেত্র বলুন, কিংবা শিল্পের ক্ষেত্র বলুন, এই জায়গায় কিন্তু জামাত শাসন করেছে। জামাত শাসন করেছে বিধায় ফরহাদ মজহার তৈরি হয়েছে, সলিমুল্লাহ তৈরি হয়েছে, নুরুল কবির তৈরি হয়েছে, পিনাকি তৈরি হয়েছে, ইলিয়াস তৈরি হয়েছে, মাসুদ তৈরি হয়েছে, সব, আহমদ সফা তৈরি হয়েছে। একটু চিন্তা করে দেখবেন, এই জামাত যদি বুদ্ধি গ্রহণ করে, তারা যদি মুক্তিযুদ্ধে ভূমিকার আমরা অপরাধ করেছি, আমরা আমরা জাতির কাছে একেবারে কর জোরে ক্ষমা চাচ্ছি, এটা বললে এমন মনে হয় যে আমরা সবাই খুশি হয়ে যেতাম। আর আপনারা যেইভাবে এই কথাটা বলেন যে জামাত ক্ষমা চায় না কেন, আমি আওয়ামী লীগকে বলছি, এটা কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে বহুলভাবে শুনেছি। তারা যদি এই কথাটা ক্ষমা চেয়ে ফেলতো, তাহলে কি আপনি আজকে জামাতের বিরোধিতা করতে পারতেন? আসলে মূল জিনিসটা জামাত ক্ষমা চাচ্ছে কি চাচ্ছে না, এইটা বিষয় না। জামাতের সাথে এখন হেফাজত যুক্ত হয়েছে। এক সময় কিন্তু জামাত হেফাজত কিন্তু একজন আরেকজনের চোখে, জামাতের চোখে না, হেফাজতের চোখে জামাত কিন্তু এক সময় কাফের ছিল। বিশেষ করে জামাত ছাড়া বাংলাদেশে অন্য যত মৌলবী শ্রেণী আছে, তারা কিন্তু একজন আরেকজনের চোখে কাফের। জামাত কিন্তু কৌশলে কাউকে সে কিন্তু কাফের ঘোষণা করে না। ফলে যেটা হয়েছে, জামাত কিন্তু সবাইকে এখন এক ছাতার নিচে নিয়ে আসতে পেরেছে, এবং 2024-এ চরমপন্থার উত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকারকে পরাজিত করেছে। এখন বুঝতে পেরেছেন জামাত ক্ষমা চাইলেই কি না চাইলেই কি? এটা আমাদের কাছে কোনো একটা ইস্যুই হওয়ার দরকার নাই।
আমাদের মূল ইস্যু হলো জামাত যে মূল্যবোধ লালন করে, জামাত যে সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চায়, জামাত যে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধী একটা শক্তি, সেই আদর্শটা বাংলাদেশে টিকতে পারে না। সেইটা বাংলাদেশে টেকা মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অস্তিত্ব বাংলাদেশে নাই। ওই জায়গা থেকে জামাতকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ জামাত যে মূল্যবোধ লালন করে সেই মূল্যবোধটাকে আমাদের কবর দিতে হবে। সেইটা কবর দিতে হলে যা যা কবর দিতে হয় প্রাসঙ্গিকভাবে সংশ্লিষ্ট সবকিছুকে বাংলাদেশে কবর দিতে হবে। এবং সেইখানে কিন্তু এই মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া এটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় না। এটা একটা সেকেন্ডারি ইস্যু হতে পারে, আপনার টার্সিয়ারি ইস্যু হতে পারে, এটা কখনোই প্রাথমিক ইস্যু না। প্রাথমিক ইস্যু হলো জামাতের সভ্যতা বিমুখ, আপনার নেতিবাচক, ধ্বংসকারী, সাম্প্রদায়িক এজেন্ডা, যে একটা ইসলামিক রাষ্ট্র তারা গঠন করবে। দেখেন, এগুলো বলতেও বেদনা লাগে একজন মুসলমান হিসাবে, কারণ আমরা তো যারা রাজনৈতিক কারণে ধর্মকে বিক্রি করে না, সেসব মুসলমান তো আমাদের আওয়ামী লীগে আছে, মূলধারায় আছে, এবং আমি নিজেও সেই ধরনের একজন প্র্যাকটিসিং মুসলিম, বিশ্বাসী মুসলিম। এই জায়গায় কিন্তু পার্থক্যটা থাকতে হবে। জামাতকে ওই এজেন্ডাটা বাদ দিতে হবে যে বাংলাদেশ হয়েছিল একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে, সেটাকে আমরা অসাম্প্রদায়িক করব। সেখানে কেউ যদি ধর্মের নামে রাষ্ট্র দখল করতে আসে, সেটা কোনোভাবে সহ্য করা হবে না। এবং ধর্মের নামে যারা রাষ্ট্র দখল করেছে, শাসন করেছে, তারা কোথাও মানুষকে কিন্তু আপনার অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি। কাজেই এই জিনিসটা ক্লিয়ার, আমি বুঝাতে পেরেছি। আমি নিশ্চিত যে জামাত মুক্তিযুদ্ধে তার বিরোধিতার জন্য ক্ষমা চাইলো কি চাইলো না, এটা আসলে মোটেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়। মির্জা ফখরুল সাহেব সেটা বলতে পারে, তাদের তো এখন জামাত বিরোধী দল, এই জন্য তাদের একটা বিরোধিতা, এক ধরনের একজন আরেকজনের সমালোচনা করবে। কিন্তু আমরা তো অতীতে দেখেছি যে জামাত বিএনপি তারা ভাই ভাই, সেটা তাদের রাজনীতি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে জামাতে ক্ষমা চাইলো না চাইলো, এত শ্যালো, এত ছোট, এত অগভীর কোনো এজেন্ডা আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আমাদের কাছে গুরুত্ব হলো জামাত যেই আদর্শ লালন করে সেই আদর্শের বাংলাদেশে স্থান নাই, সেই আদর্শ যারা পোষণ করে তাদেরও বাংলাদেশে স্থান নেই। তাদেরকে আপনার হয় বিনাশ করতে হবে রাজনৈতিকভাবে। আমি কাউকে ফিজিক্যালি বিনাশ, খুন খারাপি এগুলাতে আমি নাই, আমি সব আইনের মাধ্যমে করতে রাজি আছি এবং আমি সেটাই চাই। এবং অথবা তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। তবে পাকিস্তানের কথাটা একটু বলতে হয় যে পাকিস্তানে কিন্তু জামাতের কোনো ভাত নাই। দেখেন, যে রাষ্ট্র থেকে আমরা আলাদা হয়েছিলাম যে জামাতের মতো শক্তি এই রাষ্ট্রে থাকবে না, এখন দেখা যাচ্ছে পাকিস্তানে কিন্তু এই জামাতের পাকিস্তানে কোনো অস্তিত্ব নাই। বর্তমানে পাকিস্তানের যে পার্লামেন্ট আছে সেখানে জামাতের কোনো সদস্য নাই, এবং কখনোই পাকিস্তানের পার্লামেন্টে জামাতে 1-2 জনের বেশি সদস্য ঢুকতে পারেনি। সেই জামাতের বাংলাদেশে 75 জন সদস্য। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। এই আলোচনাটা অনেক দীর্ঘ, আমি আবারও করব, আজকে এই পর্যন্ত। তবে বন্ধুরা, ওই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে ৭১-এর জন্য জামাত ক্ষমা চাইলো কি চাইলো না, এটা আসলে বড় বিষয় নয়। বড় বিষয় হলো জামাত যে আদর্শ লালন করে সেই আদর্শ মুক্তিযুদ্ধের বাংলাদেশে, সেখানে সেই আদর্শের কোনো স্থান নাই। সেখানে সে ক্ষমা চাইলেও স্থান নাই, ক্ষমা না চাইলেও স্থান নাই। আমরা দেখেছি এবি পার্টি নামক কি ধরনের আপনার আরো আরো পশ্চাৎমুখী, আরো ধ্বংসমুখী, আরো বিদ্বেষমূলক পার্টি ছড়ানো হয়েছে যে ৭১-এর তারা ছিল না, তারা ৭১-এর তাদের দায় নাই, এই নিয়ে কিন্তু এবি পার্টিটা গঠন হয়েছিল। এটা কিন্তু ভুলে যাবেন না। আজকে যারা ফাইট করে নিজেদের আওয়ামী লীগের নেতৃত্বে তৃণমূল স্তরে প্রতিষ্ঠা করছে, এরা কিন্তু একেবারেই মানে মন প্রাণে আওয়ামী লীগ, এবং এরা অনেকে মারা গেছে, অনেকে জেলে গেছে। হ্যাঁ, কিছু কিছু লোক খুব বিপদে পড়ে হয়তো এই পারে আসছে, কিন্তু তারাও কিন্তু এইখানে আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি প্রস্তুতিটাই হচ্ছে দেশে ফেরা। এরা সবাই ওই শেখ হাসিনা মুখাপেক্ষী, কারণ এইখানে একটা ব্যাপার হয়ে গেছে, নেত্রী ফিরলে আমরা জান লড়াই দেবো, বর্ডার টর্ডার মানি না, তখন ঢুকে যাবো। মানে এইটা আমি একটু আমার আগ্রহের জায়গা থেকে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনি কি ওই শেখ হাসিনা ছাড়া অন্য যারা নেতারা কলকাতা বা ইন্ডিয়ায় আছেন তাদের মধ্যে কি সেই মনোবলটা দেখতে পাচ্ছেন যে নেত্রীর সঙ্গে সঙ্গে তারা ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে তারা? আমি দুজন নেতার কথা আমি বলতে পারি,
দুজন না, তিনজনের কথা আমি বলতে পারি যাদের সাথে আমি বিলেটেডলি মানে আমার দেখা সাক্ষাৎ কি আমার খুব কাছের মানুষ, তাদের সাথে কথা বলে এসে আমাকে জানাইছে। হ্যাঁ, একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব, আসাদুজ্জামান খান। উনি ডিটারমিন টু গো ব্যাক, কেন ওনার ছেলে জেলে আছে, উনি ডিটারমিন টু গো ব্যাক, এবং উনি এই কথাটা বলেন যে আমরা ফিরতে হবে এবং প্রতিশোধ নিতে হবে, মানে এরকম একটা কথা। জাহাঙ্গীর কবির নানক আমার বহুদিনেরই পরিচিত লোক, সম্প্রতি আমার বাসায় আসছিলেন, ডিটারমিন যে নেত্রী যেদিন বলবে সদল বলে বর্ডার টর্ডার মারি না, ঢুকে যাও। হ্যাঁ, বাহাউদ্দিন নাসিম উনিও পার্টির একজন সামনের সারির নেতা, আমার সাথে ভালোই সম্পর্ক, দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, এই যে ইয়েটা দেখলেন আপনি, এনডিটিভির সাক্ষাৎকারটা আপনি দেখলেন, এটা আমি ওনাকে ফরওয়ার্ড করেছিলাম, বলছি ইয়েস ব্রাদার আই এম সার্কুলেটিং ইট, মানে এই ধরনের সম্পর্ক। এদের তো একটা ব্যাপার হচ্ছে মানে নেত্রী যেদিন বলবে আমরা ঢুকে যাব এদের মধ্যে। আর তৃণমূল স্তরের যারা এখানে আসে, ধরেন ছাত্রলীগ যুবলীগের লিডার, কি আপনার ধরেন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা এখানে আসে দেশে সংগঠনের সাথে যোগাযোগ আছে, এরা তো প্রস্তুত, মানে এদের তো এরকম মানসিকতা, মানে পারলে আরো কিছু নিয়ে টিয়ে ঢুকবে আর কি, বুঝতে পারছেন তো? আচ্ছা, জি হ্যাঁ জি হ্যাঁ, বুঝতেই পারতেছেন, মানে জি। অনেকটা ওই 71-এর মানসিকতা, 71-এর মতো একটা মনোবল তাদের মধ্যে তৈরি হয়ে ইউ গেছে। উইল গো এন্ড ফাইট, যা হয় হবে, আসি তো আসি, নাই তো নাই, আল্লাহ ভরসা, এরকম একটা মানে ব্যাপার আর জি কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একেবারেই গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আসলে খোলামেলাও আরেকটা বলে ব্যাপার আমি ফেললেন। মারুফ ভাই জি আপনাকে একটু বলি ছোট করে, যে অনেকের একটা ধারণা আছে আন্তর্জাতিক ভূ রাজনীতির দিকে, যে আমেরিকানদের তো একটা বিরাট ভূমিকা ছিল এই সরকার ফেলার পিছনে। এখন আমেরিকানরা তাদের ভাবে ভাবে, একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা টেনশন, মানে অন্য সব অনেক ইস্যু আছে, ট্যারিফ ফ্যারিফ, কিন্তু বাংলাদেশ ইজ এ মেজর ইস্যু, এটা প্রথম জি থেকে। যে ওরা আওয়ামী লীগকে ইন্ডিয়া আওয়ামী লীগ সম্বন্ধে কি তো আপনি জানেন। তো এইখানে বোধ হয় যে মার্কো রুবিও রিসেন্টলি ইন্ডিয়াতে আসছিল, আমাদের লোকজন, আমাদের বিদেশ মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর খুব শক্ত হবে নাকি তাকে বলছে যে তোমরা এই গভর্নমেন্ট, এখানে একটা স্টেবল গভর্নমেন্টের পতন ঘটাইছো, এবং তার নেট রেজাল্ট হচ্ছে এখানে ইসলামিক র্যাডিক্যালিজম ইজ অন দ্য রাইজ, ইটস এ সিরিয়াস সিকিউরিটি ইস্যু, অ্যান্ড দিস উই আর গোয়িং টু ফেস, ইউ আর সিটিং থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে, তোমরা তো এটা ফেস করবে না। তো এর জন্য এখন মানে এইটা মানে দিস প্রবলেম হ্যাজ টু বি অ্যাড্রেসড, এবং এখানে বোধহয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য মানে যা করার একটা করতে হবে আমেরিকার উপর, এরকম একটা প্রেশার আমাদের এখান থেকে আসে, এবং আওয়ামী লীগের উপরে ব্যানটা তোলার ক্ষেত্রে এখন এটা হয় নাই। এই জায়গাতে আপনি লক্ষ্য করবেন যে তারেক সাহেব রিসেন্টলি চীনে গেলেন, অনেক ভালো জি প্রকল্প, হ্যাঁ, ওনার ওইখানে চীনের কর্তৃপক্ষের সাথে কথাবার্তার ফলে দেশে আসবে, মংলা বন্দরে প্রজেক্ট হবে, টোটাল আমি যা দেখলাম প্রায় $9 বিলিয়ন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। বাংলাদেশের ভেরি গুড, বাংলাদেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য এগুলি হয়তো খুব ভালো জিনিস, কিন্তু এগুলি দেখুন শেখ হাসিনার আমলেও চীনের সাথে তো উনি ভালো সম্পর্ক মেনটেন করতেন, ইন্ডিয়ার সাথেও করতেন, এবং এইটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইন্ডিয়ার অত উদ্বৃত্ত টাকা নাই যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের জন্য, চীনের সেটা আছে। আমার দেশে দ্রুত উন্নতি অগ্রগতি না হলে আমার দেশটাও পাকিস্তানের মতো ফেল স্টেট হয়ে যাবে, এবং এখানে এই জিহাদি কারখানা তৈরি হবে। সো এর জন্য আমাকে চীনের থেকে অর্থায়ন এর ব্যবস্থা করতে হবে আমার প্রকল্পে। ইন্ডিয়া এটা দে এগ্রিড, খুব সেন্সিটিভ দুই একটা বর্ডার প্রজেক্ট ছাড়া বাকিগুলি যে প্লিজ ডু ইট, ইউর আর্গুমেন্ট ইজ কারেক্ট। কিন্তু আমেরিকার এখন যে হাব ভাব আপনি দেখেন না, সবই ট্রাম্প সাহেব তো এরকম, মানে সবই আমার থেকে কিনতে হবে, ইউ হ্যাভ টু মেক মি রিচ, মানে নির্লজ্জ হবে একটা আমেরিকান প্রেসিডেন্ট যখন এই কথা বলে, ইউ হ্যাভ টু মেক মি রিচ, ইউ হ্যাভ টু মেক আমেরিকা রিচ। তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইউনুস সাহেবের আমলে হয়েছে, তারেক সাহেব এটা থেকে বাইরে আসতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এই যে আমেরিকাকে একটা কমিটমেন্ট যে সবই আমেরিকার থেকে কেনাকাটা, এই জায়গাতে তারেক সাহেব যে চীনে গেলেন, এবং চীনে যাওয়ার কয়েকদিন আগে ব্রেন্ট ক্রিস্টেনসন আমেরিকার রাষ্ট্রদূত, সে বোধহয় মোস্ট প্রবাবলি ফাইন্যান্স মিনিস্টার আমির খসরো মাহমুদ চৌধুরীর বাড়িতে এক দাওয়াতে বলছে আমেরিকা ইজ দ্য বেস্ট, ইফ আমেরিকা ইজ ইয়োর ফ্রেন্ড ইউ ডোন্ট নিড এনিবডি। আমেরিকা তো জি এটা খুব ভালোভাবে নেবে না, কারণ চীন যেটা চাচ্ছে
এবং আমি জানি, কেন আমি চীনে একসময় যাতায়াত করছি, ট্র্যাক্টর ডিপ্লোমেসিতে আমি ছিলাম, কলকাতা কুমিং ফোরামে ছিলাম, আমার চীনে প্রচুর বন্ধু বান্ধব আছে, থিঙ্ক ট্যাঙ্ক। ওরা যেটা চাচ্ছে যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে এইটাকে সচল রাখতে এবং এইটাকে এক্সটেন্ড করে বাংলাদেশের মধ্যে, এবং দেখবেন এই জন্য যে চীনের যেসব ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে যেগুলি প্রমিসড, পায়রা, মংলা এবং চিটাগাংয়ের কাছে আনোয়ারাতে অলরেডি ওদের ইকোনমিক জোন আছে, এন্টায়ার বাংলাদেশ কোস্টে একটা স্ট্রং চাইনিজ প্রেজেন্ট। এটা আমেরিকা কি ভালোভাবে নেবে এবং আমেরিকা এটা কিভাবে দেখবে, এবং সেই ক্ষেত্রে আমেরিকা মানে কতটা কি করবে না করবে, তাদের চিন্তা ভাবনা পাল্টাবে কিনা, এবং তারা এই সরকারকে আওয়ামী লীগের ওপর থেকে ব্যান তোলা, কেন আওয়ামী লীগের ব্যানটা তো ভেরি আনজাস্টিফাইড। এটা এরকম একটা ব্যান যে আজকে ভারতে কংগ্রেসকে কি, কংগ্রেস ইলেকশন হারছে, কংগ্রেসকে ব্যান করে দিলে আপনি বলতে পারবেন ভারতে গণতন্ত্র আছে? নাই। মায়ানমারে অং সান সুচির এনএলডি পার্টিকে ইলেকশন করতে দেয় নাই জেনারেল সাহেব, এবং উনি নিজে রাষ্ট্রপতি হয়েছে। তো মায়ানমারের ইলেকশনের যতটা মানে কি বলবো লেজিটিমেসি, বাংলাদেশের তো ব্যাপারটা তাই দাঁড়াইতেছে কি, ইউর কান্ট্রিজ বিগেস্ট পার্টি কুড নট কন্টেস্ট ইলেকশন। আমি একটা কথা এখানে আবারও বলবো যে তারেক সাহেব যত বড় বড় কথাই বলুক না কেন, বা ইউনূস সাহেব, এরা খুব ভালো করে জানে যে ফেয়ার ইলেকশন হলো আওয়ামী লীগ হয়তো 250 সিট পাবে না, 280 পাবে না, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ ইলেকশন জিতবে। এই জন্য এরা আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলতে চায় না। ইউনূস সাহেব তো চাই নাই, তারেক সাহেবও ওই আমরা কোয়েলার ভাষায় বলি টাল্টি বাল্টি করতেছে। তো এই টাল্টি বাল্টি, সো এইখানে ব্যাপারটা হয়েছে যে এর জন্য এইখানে যদি এখন আমেরিকানরা ব্যাপারটা বুঝে যে এরা তো চীনের বেশি কাছে চলে যেতেছে, দে আর গোয়িং মোর দেন শেখ হাসিনা, তো এইখানে আবার আমেরিকানদের হঠাৎ করে ভূ রাজনৈতিক ইয়েতে। আর এখানে আমি একটা কথা পরিষ্কারই বলতে যে আমেরিকার যদি আওয়ামী লীগ সমগ্র মত পাল্টায়, আওয়ামী লীগের মানে আমেরিকা, আমাদের তো চাপ আছে, মানে আমাদের বলতে মানে ইন্ডিয়ার, যে আওয়ামী লীগের মধ্যে ব্যানটা তোলো তারপরে ইলেকশন। এইটা যদি আমেরিকা এখানে যোগ হয় তাইলে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াবে? কেন একটা জিনিস তো মারুফ ভাই আপনি স্বীকার করবেন, আজকে সবটাই আপনার দেশের আভ্যন্তরীণ খেলার উপর তো হয় না। শেখ হাসিনার পতনটাও তো শুধুমাত্র বাংলাদেশের মানুষ চায় নাই বলে হয় নাই এরকম তো না। ইউনূস সাহেব তো নিজেই বলছেন ইট ওয়াজ মেটিকুলাস ডিজাইন, খেলাধুলা হয়েছে, নানা রকম ষড়যন্ত্র হয়েছে। এর জন্য এইসব জায়গায় আবার অন্যরকম কিছু হয়ে যায় কিনা, এবং রাজনীতির এই সব ব্যাপার বুঝে শেখ হাসিনা এরকম ভাবে চাপাচাপি করতেছে কিনা, এগুলিও মানে নানা রকম প্রশ্ন থাকেছে, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান একজন শিক্ষিত, মার্জিত এবং ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ। তার ভাষায় শালীনতা আছে, মাধুর্যতা রয়েছে, যথেষ্ট বিশেষণ সহকারে তিনি বাংলা এবং ইংরেজি বলেন, এবং কথার যে রিদম, কখনো গলা উঁচিয়ে নেওয়া, কখনো নিচে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কথার সঙ্গে সঙ্গে আই কন্ট্যাক্ট, মানে চোখের যে ভাব বিনিময়, এই জিনিসগুলো তিনি অসাধারণ দক্ষতা নিয়ে করেন। এবং পার্সোনালি তার কোনো বক্তব্য যখন মিডিয়াতে আসে, আমি বাংলাদেশে আসলে সাধারণত A to Z কারোর বক্তব্য ওভাবে শুনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনি। আগে যেভাবে বক্তব্য দিতেন, ধরুন অসাধারণ বক্তব্য দিতেন মোকাম্মেল হক সাহেব, সচিব, না শুনে কোনো উপায় ছিল না। বক্তব্য দিতেন সুরঞ্জিত সেনগুপ্ত, বক্তব্য দিতেন আসাদুল্লাহ সচিব, এরকম আরও অনেকে। তো সেই বক্তব্যের যুগ নেই, কিন্তু এই যুগে যারা বক্তব্য দেন, পার্লামেন্টে যেমন কয়েকজন আছেন, আর বাইরে পার্লামেন্টের বাইরে খলিলুর রহমানের বক্তব্য তেমনই। তো তিনি যখন চীন সফর শেষে বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে হঠাৎ দেখলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও আমাদের যে বাঙালির কতগুলো অসভ্যতামি রয়েছে, আমরা মেজাজ হারানো বলতে বুঝি কাউকে গালি দেওয়া, চুদির ভাই বলা, থাপড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো, বের হওয়া আমার চোখের সামনে থেকে, পাড়ায় তোর জিব্বা টানে ছিঁড়ে ফেলবো, মানে এইগুলো না বলা পর্যন্ত আমরা মনে করি না যে এই লোকটা রাগ হয়ে গেছে। তারপর কারো গায়ে হাত দেওয়া না পর্যন্ত
যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কানপট্টি ফাটিয়ে দেওয়া, 32টা দাঁত খুলে ফেলা, জিহ্বা টেনে ছেড়ে ফেলা, ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র, তারপরে পশ্চাৎ দেশে লাথি মারা, এই জিনিসগুলো কারোর সাথে ফিজিক্যালি না করা পর্যন্ত সেই লোক মোটামুটি মনে করে যে তাকে অপমান করা হয়নি। কিন্তু এটা তো অসভ্য বাঙালির চরিত্র। কিন্তু খলিলুর রহমান তো অসভ্য বাঙালি নন। তিনি জেনেটিক্যালি বাঙালি, কিন্তু লেখাপড়া, নাগরিকত্ব, বহুকাল বিদেশে বসবাসী, নানা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে তিনি এক অনন্য মানুষ। তার কাছে সেই পশ্চিমের সংস্কৃতি বলতে যা বোঝায় সেটাই আশা করে মানুষ। তো সেই দিক থেকে চীন সফরের পর তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন, রাগ হয়েছেন, এবং তার যেটা সীমা আছে, সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, এতে করে মনে হচ্ছে তিনি প্রথমত মেজাজ হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত তার চীন সফরটি আসলে ভালো হয়নি। বা আমরা সচরাচর আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবে বিদেশ থেকে হয় পেয়ে আসি নয় হারিয়ে আসি, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা পররাষ্ট্রনীতি গড়া, একটা বাণিজ্য নীতি গড়া বা কোনো একটি করা, এই বিষয়গুলো আসলে আমাদের দেশে হয়ে ওঠে না। আমরা বিশ্বব্যাংকে গেলাম, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমেরিকাতে গেলেন, এখন সে গিয়ে বাংলাদেশের দূতাবাসে ঘোরাফেরা করছে। খলিলুর রহমান সাহেব আমেরিকাতে গেলেন, কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন সেটা বুঝতে হবে, দেখতে হবে। আমাদের এর আগে ইনুস সাহেব গেছেন, ইংল্যান্ডে গেছেন, দেখাই করতে পারেনি কারোর সঙ্গে। তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমরা যেটা শুনেছি, শেখ হাসিনার জামানাতে চীন গেছেন, তিনি সেই বৈঠকের মাঝখান থেকে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন 2005 সনে, তখন 2005 সনের 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে গ্রেনেড হামলা হলো, বোমা হামলা হলো সেই 64টা জেলাতে। তিনি সেখান থেকে তড়িঘড়ি করে ফিরে আসতে বাধ্য হলেন। তো সেই অর্থে এবারে যে চীন সফর, সেই চীন সফরের পর আপনি দেখুন, আমার আগের এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চীন সফর আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আসলে সাংবাদিকদের সামনে এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার ছিল না, প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো হতো। ভাগ্য ভালো প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফেস করেননি, খলিলুর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ লোক সেটা করেছেন। কিন্তু সেখানে গিয়েও তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনতে ভালো, কিন্তু চীন এবং বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের যে পররাষ্ট্র দপ্তর, তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা, প্রাপ্তি, এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে চলে গেছে। প্রথমত চীন সফরে তিনি খুব চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করছিলেন যে নর্মালি চীনের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো, সেগুলো পররাষ্ট্র দপ্তরের বা আমাদের দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে চলে যায়, কিন্তু এটা এখন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আছে। ভালো কথা, বাংলাদেশের ফাইলগুলো সচিবের দরবারে না থেকে এখন সেই ফাইলগুলো পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চলে গেছে এক ধাপ। আর চীনের যে পররাষ্ট্রমন্ত্রী, তার দপ্তরে চলে গেছে। ভালো কথা, কিন্তু এই সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কারণ এটা তো মেইনলি এই মুহূর্তে যা কিছু ইনিশিয়েট হচ্ছে, পুরোটাই বাংলাদেশের মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা এবং চীনের মোফা। তো সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তো খুবই জরুরি, নাম্বার ওয়ান। সে ব্যাপারে তার এই বক্তব্যটা, মানে তিনি যেটা বলছেন, এটা মানে এখন সব কিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সেখানে মন্ত্রী নেই, প্রেসিডেন্ট আছে কিন্তু মন্ত্রী নেই। মন্ত্রী কোথায়? মন্ত্রী ভারতে। দ্বিতীয়ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে চীন আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমাদের আনুমানিক জিডিপি মানে অনলি 500 বা $550 বিলিয়ন, আর সেখানে চীনের যে জিডিপি ট্রিলিয়ন 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 ডলার, তাদের যে বাজেটে উদ্বৃত্ত সেটি কয়েক ট্রিলিয়ন ডলার।
এটা এই সমসাময়িক পৃথিবীতে কল্পনাই করা যায় না। তো উনি যেটা বললেন যে এইরকম অর্থনীতি যিনি মেনটেন করেন তিনি সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং যিনি সর্বেসর্বা তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপি। তো মিস্টার শি জিনপি তিনি তার পরিষদবর্গকে নিয়ে এই যে এত বড় একটা বিরাট বৈঠক করলেন, ইট মিনস আপনাকে বুঝতে হবে যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে, আমাদেরকে কোন পর্যায়ে ট্রিট করছেন। আরে ভাই, আমরা তো এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই। তো এখন আমার বক্তব্য হলো জনাব খলিলুর রহমান, তলাবিহীন ঝুড়ি মানে একটা ঝুড়ি আপনার আছে, তলা নাই, কিন্তু এই মুহূর্তে আপনার কি ঝুড়ি আছে? তলা তো দূরের কথা। মাই কোশ্চেন ইজ দ্যাট আপনার যেটা ঝুড়ি আছে, একটা বাস্কেট আছে, হোয়ার ইজ দ্য বাস্কেট? যেখানে IMF 3টি কিস্তি আওয়ামী লীগ জমানাতে দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট। ইউনূস জমানাতে 2 বছর IMF কিস্তি দিল না, তারা বলল নির্বাচিত সরকার আসলো। নির্বাচিত সরকার আসার পর তারা নেগোশিয়েট করবে, নির্বাচিত সরকার চেষ্টা করলো, তারা পুরো ঋণ চুক্তি আওয়ামী লীগ জমানাতে যে ঋণ চুক্তিটা হলো সেই ঋণ চুক্তিটা বাতিল করে বলল নতুন করে অ্যাপ্লাই করো। এর মধ্যে ঝুড়িটা কোথায় বলেন? গত 18 মাসে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে 2025 সনে। এটা TIB রিপোর্ট। আর সুইস ব্যাংকে বিগত দিনগুলোর চাইতে, অর্থাৎ যদি আপনি ধরেন 2024 অথবা ধরুন 2023, এই সময়টাতে বাঙালিদের যে ট্রানজ্যাকশন ছিল, স্থিতি ছিল, আমানত ছিল, তার চেয়ে 41% বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন, এরা কয়জন ছিল? আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর অন্যান্য যে সমস্ত ফজল কবির খান, এসব মিলে কয়জন লোক? কিন্তু সারা বাংলাদেশের পথে ঘাটের মাঠের যা কিছু নিয়ন্ত্রণ, এর 90% ছিল বিএনপির হাতে, তারপর হয়তো 8% ছিল যাকে বলা হয় জামাতের হাতে, 2% চ্যাংড়া পোলাপানের হাতে। এই মানুষগুলো এই যে টাকা পাচার করে পুরো বাংলাদেশকে যে ফোকলা করে দিল, এর দায় দায়িত্ব কি পুরোটা ইউনূসের? এই দায় দায়িত্ব যেভাবেই বলেন না কেন, যদি ইউনূসের দায়িত্ব হয়, খলিলুর রহমান সাহেব তার দায় এড়াতে পারেন না। যদি জামাতের হয় আর বিএনপির হয়, তাহলে তো তাকে এর জবাবদিহি করতে হবে। আর এই কারণে, এই ফোকলার কারণে যদি মেনশন করে সরকারের সক্ষমতা নিয়ে, সততা নিয়ে, অনেস্টি নিয়ে বিশ্ব ব্যাংক, TIB, এই যে টোটাল গ্রুপগুলো যদি এই কাজগুলো করে থাকে, তাহলে আমার যে তলাবিহীন ঝুড়ি, বটমবিহীন বাস্কেট, বটমলেস বাস্কেট, বটম আমার দরকার না, আমার ঝুড়িটা দেন আপাতত। ঝুড়িটা বটম দরকার হলে আমি কাপড় দিয়ে তৈরি করে নেব, আগে আমার ঝুড়িটা দেন। ঝুড়িটা কই? তৃতীয় উনি একটা কথা বলছেন, যে সাংবাদিকদের বলছে যে ভাই এইভাবে প্রশ্ন করেন না, আত্মসম্মানে লাগে, বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর উনি বললেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকারের যে অবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে বুঝতে হবে। ভাই খলিলুর রহমান, তা তো সুন্দর করে বুঝলাম, তো আপনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে বড়াই করলেন, সেক্ষেত্রে ইউ yourself is not elected by the people, of the people, for the people. You are appointed by dash dash dash, selected by Dr. Yunus and Gong, then carried by Janab Tareq Rahman and his government. কোথায় যাব বলেন? ঝুড়ি কোথায়? এখন ওই যে সাংবাদিক,
আমাদের ওখানে যারা আমাদের দেশে সংবাদপত্রে আসে, অনেকে মালিকের পারপাস সার্ভ করে, অনেকে দলের পারপাস সার্ভ করে, ঠিক ওইভাবে ব্যাকবোনওয়ালা যারা লোকজন আছে ওরকম লোকের সংখ্যা খুব কম। কিন্তু এই প্রশ্নটা আপনি যেভাবে কথা বলেছেন, এটা যদি নুরুল কবির সাহেবকে করতেন এই প্রশ্ন, তাহলে সে আপনাকে কি প্রশ্ন করতে আপনি কল্পনাও করতে পারতেন না, নট ইভেন আউট অফ ইউর ইমাজিনেশন। আমি আপনাকে বলবো যে আপনি এই চীন সফর নিয়ে একটি সাক্ষাৎকার দিন নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরকে, অথবা জনাব নুরুল কবিরের সঙ্গে একটা টেলিভিশন টক শোতে আপনি বসেন, ইভেন তার নিউ এজ একটা সাক্ষাৎকার দেন, আমরা এটা একটু দেখতে চাই। তাহলে আপনার গণতান্ত্রিক শক্তি এবং আপনি চীনে কি করে এসছেন সেটা এবং উত্তরগুলো আমরা জানতে পারব। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যারা সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, আপনি আছেন, হুমায়ুন কবির সাহেব আছেন, শামা ওয়াহেদ ম্যাডাম আছেন, তিনজনই আছেন। এখন এত বড় 18 কোটি মানুষের দেশ, এর যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, এর যে একটা পলিটিক্যাল স্থিতি আছে, এর যে বাস্তব কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো কূটনীতির কোনো ভাষা দিয়ে, থিওরি দিয়ে, তারপরে অন্য কোনো মানে যাকে বলা হয় আইডিওলজি দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে এটা পূর্ণ হবে না। এই মুহূর্তে মানুষের মধ্যে যে বেদনা আছে, যে কষ্ট আছে, সেগুলো ওন করতে হবে আগে। সেই ওনের যে জিনিসটি, এটি যদি আপনি সরকারের পক্ষে রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, আপনার কি দরকার ছিল সংবাদ সম্মেলন করার? ওখানে আপনি কি পেয়ে আসছেন, কি পেতে যাচ্ছেন, এটা আপনার সে তো কেউ আর ভালো জানেন না। আপনি বলতে আসছেন যে কথাগুলো, সেটা হলো আমাদের দেশে এখন মানে কি আছে, হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো এখন ক্ষুদিত বন্ধু, বাংলাদেশ ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে আছে, বাংলাদেশ বেকার সমস্যার মধ্যে আছে, পুরো সমাজ আনস্টেবল হয়ে আছে। সেখানে আপনি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চীন নিচ্ছে, ওটার জন্য আপনি 5 বছর অপেক্ষা করবেন। আপনি চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা হচ্ছে কতটুকু জানেন? চীনের কোন কোন বন্দর থেকে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে আসে? সাংহাই থেকে চিটাগং ভাড়া কত, ট্রানজিট টাইম কত, ডালিয়ান থেকে কত, কিংডাও থেকে কত, গুয়াংজো থেকে কত, শেনজেনের যে পোর্টগুলো আছে, শেনজেন যেখান থেকে বেশি আছে, শেনজেন সেই পোর্টের কত, নানজিং থেকে কত আসে, নানটং থেকে কত আসে, নিংবো থেকে কত ভাড়া হয়, কয়দিন লাগে। এখন চট্টগ্রামের সাথে যে চীনের ডাইরেক্ট জাহাজ যোগাযোগ আছে, আপনি সেটা কি জানেন? আপনি মানুষজনকে বুঝাচ্ছেন যে চীন থেকে জাহাজে চলে আসবে মায়ানমার, মায়ানমার থেকে আমরা রোডে করে বাংলাদেশে আনব। একজন ব্যবসায়ী হিসেবে এর চাইতে যাকে বলবো হয় অবাস্তব আর লৌকিক ভাষায় যদি বলি গাঁজাখড়ি গল্প হতে পারে না। আপনি কি জানেন যে এই যে চীনের যে বন্দরগুলো থেকে জাহাজ আসে, এই আপনি মায়ানমারের যে পোর্টগুলোর কথা বললেন, আবার সেই পোর্ট এটার উচ্চারণ কে দিয়ে করতে হবে সেটাও আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন তো ওখানে রেগুলার পার উইক কয়টা জাহাজ সেল হয়, এবং সেই জাহাজগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে, আর আমাদের পণ্যগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে? বাই রোডে আমাদের কোন কোন বন্দরে থেকে একটা ট্রাক যদি আমি আরাকান থেকে এনে চট্টগ্রাম পর্যন্ত আনি, ঢাকা পর্যন্ত, আমার ভাড়া কত লাগছে? আপনি জানেন একটা 20 ফিট কন্টেনার 20 টন মাত্র $800 ভাড়া, $800 ভাড়া সাংহাই থেকে চিটাগং পর্যন্ত, $800 ভাড়া। আর আপনি যদি মায়ানমার থেকে একটা ট্রাক 20 টন লাগবে না, মাত্র আপনি 10 টনের একটা ট্রাক যদি আপনি ভাড়া করেন
চিটাগং পর্যন্ত, ঢাকা পর্যন্ত আসতে আপনার $800 বেশি খরচ যাবে। আপনাকে এই বক্তব্য কে দিতে বলেছে, কে শিখতে বলেছে? এই দেশের লোক তো এখনো চদু নেই। আমরা যারা ব্যবসা করি এই শহরে, আমরা কখনো আমেরিকার টাকা নেইনি, কখনো বিএনপির লোকদের গালাগালি খেয়ে একটা চাকরির জন্য নির্লজ্জ হয়ে বিএনপির পিছনে ঘুরিনি। আমরা সেই চাকরির, অপমানজনক চাকরির টাকা দিয়ে কোট টাইপের ঘুরিনি। এই দেশে আমার মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চীনের প্রতিটি শহরের বন্দরে, কোরিয়া থেকে শুরু করে বাংলাদেশের যেখানে যেখানে ইম্পোর্ট আছে, বাংলাদেশের যেখানে যেখানে এক্সপোর্ট আছে, এরকম অন্ততপক্ষে কয়েক লাখ শিক্ষিত মানুষ আছে যারা সমস্ত ট্রেড অ্যান্ড কমার্স মুখস্থ। কত ভাড়া, কত কস্টিং, কত কি এভরিথিং টু দি পয়েন্ট। একটা সেন্ট মানে ডলারের যে 100 ভাগের 1 ভাগ, সেই একটা সেন্টের হিসাব ও আমাদের মুখস্থ। তো আমাদেরকে যদি বলা হয় যে মায়ানমার হয়ে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা মাল আনবো কুনমিং হয়ে, এটা আপনি বুঝাইতেও পারবেন টিডিক্কার বাবাকে, গ্রামের একজন অর্ধোন্মাদ পাগলা কিসিমের মানুষ টিডিক্কা। সারাদিন সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়া কিছু জানে না। টিডিক্কার বাবাকে যদি বলেন, সেটা পাশা চুলকাবে, একটু অন্ডকোষের নিচে হাত দিবে, আর আপনার এই কথা শুনে বলবে হ্যাঁ কথা বটে, জ্ঞানী বটে, লেখাপড়া জানে বটে। কিন্তু এই যে চীনের সাথে কুনমিং হয়ে যে ব্যবসার যে কথা বলা হচ্ছে, বা মানে একটি রাস্তা ধরে সিল্ক রোড হয়ে বাংলাদেশ থেকে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, চীনের ম্যাপটা একটু দেখেন, প্রোডাক্টগুলো দেখেন, পেঁয়াজ আসে থেকে, আদা আসে থেকে, আমাদের চীনের কোন শহর থেকে, ইলেকট্রনিক্স আইটেম কোন শহর থেকে আসে, টেক্সটাইল আসে কোন শহর থেকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি রাগ দেখাতে পারবেন অসহায় দুর্বলের সঙ্গে, কিন্তু আপনার এই কথার ফলে সরকারের লাভ হবে না, আপনার নিজেরও লাভ হবে না। আমরা যারা আপনাকে প্রমোট করতে চাই বা আপনাকে ভালোবাসি, এ সকল কথা বলা মানেই আপনার মধ্য থেকে এক ধরনের অ্যারোগেন্সি বের হয়ে আসে, কর্তৃত্ববাদী বের হয়ে আসে। অনুরোধ করব, যেখানে আসছেন থাকুক না, আর সংবাদ একটা প্রেস রিলিজ দিয়ে দিলে যথেষ্ট, চীন থেকে আমরা এই করে আসছি, এই করে আসছি। কিন্তু মুখোমুখি আপনি যখন আসবেন, আপনার চেহারা শুরুতে কিন্তু একটা ভাব চলে আসবে, বিজয়ের ভাব চলে আসবে। আপনি ওখানে যে কটা হ্যান্ডশেক করেছেন, যে কটা ছবি আমরা ফেসবুকে দেখেছি, আপনি ভিডিওতে আপনার যে চালচলন দেখেছি, ওটা দেখে আমাদের যা বোঝার আমরা কিন্তু বুঝে গেছি। আমরা যেহেতু দেশের স্বার্থে কোনো কথা বলছি না, আপনি কেন একবারে এই কথাগুলো বলতে যাবেন? আপনার কল্যাণ হোক, আপনি ভালো থাকুন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, মন মেজাজ ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।